করোনায় শনাক্ত সংখ্যা 1.5 লাখ ছাড়ালো, সরকারি বেসরকারি পর্যায়ে পরীক্ষার ফি নির্ধারণ। ভ্যাকসিন তৈরিতে প্রথম ধাপ পেরোল গ্লোব বায়োটেক, বাজারে আনতে চায় 6 মাসের মধ্যে সরকারের সহায়তার দাবি। করোনার প্রভাবে রাজধানী ছাড়ছেন কর্মহীন মানুষ, বিপাকে বাড়ি মালিকরাও। অনুমান নির্ভর বিলে অস্থির বিদ্যুতের গ্রাহক, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছে রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে করোনায় মৃতদের দাফন সৎকারে কোয়ান্টাম, দেশব্যাপী চলছে মানবিক কার্যক্রম। করোনা সংক্রমণে 117তম দিনে কোভিড-19 রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল 1.5 লাখের গণ্ডি। 24 ঘণ্টায় মারা গেছেন 38 জন। 18,362 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 4,019 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 66,442 জন। এদিকে সরকারি ও বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর করোনা পরীক্ষায় সরকারি বেসরকারি পর্যায়ে নির্ধারিত খরচের বিবরণ তুলে ধরে। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও অসহায় ব্যক্তির ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়। বুথ থেকে সংগৃহীত নমুনা 200 টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা 500 টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা 200 টাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকবে। বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়, পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত কোভিড-19 রোগীর সংখ্যা ছাড়ালো 1.5 লাখ। গত 24 ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 4,019 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,53,277 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.10%। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1,926 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। গেল 4 মাসের পরিসংখ্যানে মার্চে 3,065, এপ্রিলে 62,826, মেতে 2,43,039 এবং জুনে 4,57,530 জনের আক্রান্তের ধারাবাহিক তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লক্ষণ উপসর্গ মুক্ত হলে 14 দিন কোয়ারেন্টাইনে থেকে কাজে ফিরে যেতে পারবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিন আবিষ্কারের প্রথম ধাপ সফলভাবে শেষ করার দাবি করেছে দেশি কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড। প্রথম ধাপে প্রাণী দেহে পরীক্ষামূলক প্রয়োগের পর এখন দ্বিতীয় ধাপে কার্যক্রম চলছে। দ্বিতীয় ধাপে সফলতা মিললে মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের ট্রায়াল করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। সব ঠিকঠাক থাকলে 6 মাসের মধ্যে টিকাটি বাজারজাত করতে সরকারের সহযোগিতা চান গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ। জসিম জুয়েলের রিপোর্ট। করোনায় বিপর্যস্ত বিশ্ব। সংক্রমণ শুরুর পর থেকেই ভ্যাকসিন আবিষ্কারে দেশে দেশে শুরু হয় গবেষণা। 7 মাস পেরোলেও সফলতা মেলেনি। তবে বেশ কটি উদ্যোগ আশার আলো দেখাচ্ছে বাংলাদেশও। ভ্যাকসিন আবিষ্কারের প্রথম ধাপ সফলভাবে শেষ করার দাবি করল দেশি কোম্পানি গ্লোব বায়োটেক। সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ডক্টর আসিফ মাহমুদ দাবি করেন, কোভিড-19 প্রতিরোধে টিকা আবিষ্কারের পথে অনেকটা এগিয়ে গেছে তারা। প্রাণীদেহে দ্বিতীয় ধাপে সফল হলেই তারা সরকারের সহযোগিতা চাইবেন। ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটাটা আরও অথেন্টিকেট করার জন্য আমরা কি করব, আমরা একটা রেগুলেটেড অ্যানিম্যাল ট্রায়াল করব, যেটা মাউস এবং র্যাট মডেলে হবে, যেটার জন্য আমাদের 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। এরপরে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্রুভালের জন্য বিএমআরসির কাছে এথিক্যাল অ্যাপ্রুভাল চাইব এবং মার্কেট অথরাইজেশনের জন্য ডিজিডি এর কাছে যাব। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, বাংলাদেশেরও যে করোনার ভ্যাকসিন আবিষ্কারের সক্ষমতা আছে তা অনেকেই বিশ্বাস করতে চায় না। এখন পর্যন্ত তাদের টিকার সব পরীক্ষা সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
এবং আমরা ভ্যাকসিন তো আমাদের হয়ে গেছে, হওয়ার পরে তো আমরা পুশ করার পরে তো আমার এই ইয়েটা ডেভেলপ করছে আপনার অ্যান্টিবডিটা। ক্লিয়ারেন্স পাবো সরকার থেকে, আমি প্রোডাকশন শুরু করতে পারবো। 8 মার্চ থেকে সংক্রমণ শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি ওষুধ আবিষ্কারের পাশাপাশি ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা কাজ শুরু করেছি মার্চ মাসের 8 তারিখে, যেদিন প্রথম বাংলাদেশে একজন কোভিড পেশেন্ট ডিটেক্টেড হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকটে কাজ হারিয়ে রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন বহু মানুষ। বিপাকে পড়ছেন বাড়ি মালিকরাও। জীবনযাত্রার খরচ কমানো সহ নানা কারণে পরিবার পরিজন নিয়ে মানুষ গ্রামে ফিরছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসানের রিপোর্ট। 8 মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার পর 26 মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। 31 মে থেকে সেই ছুটি প্রত্যাহার করা হলেও প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। ফলে জনজীবন ও ব্যবসা বাণিজ্য সহসাই স্বাভাবিক হচ্ছে না। সাধারণ ছুটির পর থেকে কাজ হারিয়েছেন বহু মানুষ। পরিবার নিয়ে খরচ কুলিয়ে ওঠা দায়, তাই গ্রামের বাড়ি ফিরে যাওয়া। আমার এখানে বাসা ভাড়ার খরচ প্রায় 35-40 হাজার টাকার মতো ছিল পার মান্থ। এখন তো আমার সেই ইনকামটা নেই। সেই চিন্তা ভাবনা করে এখন বাসাটা চেঞ্জ করতেছি, পরবর্তীতে আবার দেশ স্বাভাবিক হলে তখন আবার নিয়ে আসবো। বিপাকে পড়েছেন বাড়ি মালিকরাও। আরো 2-3টা ভাড়াটি আছে নিচতলায়, দোতলা তো আমাদের মূলত ওই 3টা ভাড়াতে দেখা গেছে অলরেডি আরেকটা ভাড়াটিয়া চলে যাবে। ওদের ইনকাম সোর্স নাই, আমাদের ভাড়া দিবে কিভাবে? গত মে মাসে এ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ব্র্যাক, যেখানে 32% মানুষের চাকুরি হারানো, 3% মানুষ চাকুরি থাকলেও বেতন না পাওয়া এবং দৈনিক মজুরিতে কাজ করা 62% মানুষের কাজ হারানোর তথ্য দেয়া হয়। 85% of the Dhakaites are involved in the informal sector. Staying in Dhaka is basically depleting your savings because you're not earning much. And then Dhaka is still the epicenter of the disease. So considering this, many are actually leaving to rural areas where the accommodation cost of living is lower, or sending the spouse and family and they are moving into a cheaper accommodation to save money. সংকট দীর্ঘস্থায়ী হলে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের মিছিল আরো লম্বা হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে প্রকট হয়ে উঠেছে মানবিক সংকট। আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে যখন স্বজনরাও পাশে থাকছেন না, তখন ছুটে আসছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা। পরম যত্নে করছেন মৃতদেহ দাফন সৎকারের ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকা সহ সারা দেশে চলছে কোয়ান্টাম ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা ভাইরাসে যখন মৃত্যুর মিছিল, সংক্রমণের আতঙ্কে তখন প্রকট মানবিক সংকট। মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অনেক। এমন বাস্তবতায় মৃতদের দাফন ও সৎকার কাজে এগিয়ে এসেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা। খবর পেলে বা কেউ ফোন দিলে ছুটে যাচ্ছেন হাসপাতাল কিংবা বাসায়। সম্পূর্ণ নিজস্ব খরচ এবং ব্যবস্থাপনায় মৃতদের দাফন করছেন তারা। সনাতন ধর্মাবলম্বী সহ অন্য সব ধর্মের মৃত মানুষদের সৎকারের জন্য রয়েছে আলাদা আলাদা টিম। মানবিক তাড়না থেকেই আমরা কোভিড-19 পজিটিভ কিংবা সাসপেক্টিভে যারা প্রাণ হারিয়েছেন তাদের দাফন কার্যক্রমে অংশ নিয়েছি। মহিলাদের জন্য একটি বিশেষ দল রয়েছে, সনাতন ধর্মের জন্য একটি বিশেষ দল রয়েছে, যারা সনাতন ধর্মের বিধান অনুযায়ী তাদের ধর্মীয় বিধান অনুসরণ করে পুরো কাজটি সম্পূর্ণ করে থাকে। মৃতদের অন্তিম শয়নের এই প্রক্রিয়ায় নানা ধরনের সুরক্ষা সামগ্রী ব্যবহার করেন কোয়ান্টামের কর্মীরা। পরে সেখানেই পিপিই সহ সব ধরনের পরিধেয় সামগ্রী পুড়িয়ে ফেলেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। অনুমান নির্ভর বিল গুনতে অস্থির বিদ্যুতের গ্রাহক। প্রিপেইড মিটারে বিলের অঙ্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নয়, এমন ঘটনায় বিস্মিত বিদ্যুৎ মন্ত্রণালয়। আর অসঙ্গতিপূর্ণ বিল প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। মইনুল মাসুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর টিকাটুলি অভয় দাস লেনের নীলিমা মজুমদার গেল 1 বছর ধরে বিল দিচ্ছেন প্রিপেইড মিটারে, কিন্তু গেল 2 মাসের বিল তার কাছে মনে হয়েছে আগের চেয়ে অনেক বেশি। করোনার পরের থেকে কোনো মাসে দেখা গেছে 3, কোনো মাসে 3.5, কোনো মাসে 4-এর কাছাকাছিও পড়া যায়। এটা কেন হচ্ছে এটা বুঝতে পারতেছি না। লালমাটিয়া কলেজ বন্ধ গেল 3 মাস, কিন্তু বিল এসেছে অধিকতর। যে হারে ইউজ হয় প্রিপেইডে
তার চাইতে তাড়াতাড়ি বিদ্যুৎটা শেষ হয়ে যাচ্ছে। তো সেইখানে তারা বিভিন্ন খাত উল্লেখ করে, তো সেই খাতগুলো আমাদের কাছে মনে হয় যে একটু ব্যয়বহুল। প্রিপেইড বিলে ক্ষুব্ধ মোহাম্মদপুরের গ্রাহক, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন জনের। একটা রুমে থাকছি এবং সেইখানেও কিন্তু একটা এসি মাত্র চলছে। সেইখানে আমার বিল আসার কথা ছিল 1000 টাকা থেকে 1500 টাকা, অলৌকিকভাবে আমাকে বিল পে করতে হয়েছে 4300 টাকা। অর্থাৎ এই কনজামশনের বাইরে যে কনজিউম হচ্ছে এটা কে করছে? হ্যাঁ, এবং এটা কি তাহলে চোরাই লাইনে যাচ্ছে? কিন্তু আমার মিটার থেকে যদি চোরাই লাইনে যেয়ে থাকে সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। আমার অফিসে 3টা এসি চলে, সর্বমোট মিলিয়ে 3.5 থেকে 4000 টাকা বিল আসতো। প্রিপেইড মিটারিং হওয়াতে এই বিলটা প্রায় ডাবলের কাছাকাছি। আমার ফ্যাক্টরিতে বিল আসছে 40,000 টাকা, এখন আমার ফ্যাক্টরিতে বিল আসছে 95,000 টাকা। আমি এটা অনৈতিক বিল, এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য এটা কাম্য না। আমরা আগে যখন রিচার্জ করতাম তখন আমাদের মান্থলি আমরা দেখতাম যে 2 থেকে 2.5 টাকা দিলে আমাদের এক মাস চলে যেত। ইদানিং কালে আমরা দেখছি যে বিল 3.5 থেকে 4,000 টাকা আমাদের অ্যাডভান্স পে করা লাগতেছে। কমপ্লেইন দিতে গিয়েছিলাম কিন্তু তারা এটা পাত্তাই দেয় না। প্রিপেইড মিটারে অতিরিক্ত বিলের অভিযোগ শুনতে নারাজ 7 মসজিদ সড়কের বিদ্যুৎ অফিস। মন্ত্রণালয় বলছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা শিগগিরই। বিদ্যুৎ বিভাগ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, কারো লাইন কাটা যাবে না। এমনি মানুষ সকলেই, জনগণ সকলেই অসুবিধার মধ্যে আছে। যারা এই ধরনের গাফলতি করেছে তাদের ব্যাপারে আমি ব্যবস্থা নিতে যাচ্ছি সরাসরিভাবে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা, শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট, দুর্ভোগে মানুষ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস একথা জানান। এর আগে সকালে গণভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি। মুখ্য সচিব বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রিমডেলিং এর জন্য রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলে উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এখানে কাউকে চাকুরিচ্যুত করা হচ্ছে না, শ্রমিকদের পাওনা পরিশোধ করে তাদের অবসরে পাঠানো হচ্ছে। বর্তমানে প্রায় 25,000 শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছে, তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। একটি হচ্ছে অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে পাবে, এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে। অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বাজেটের কপি ছিঁড়ে ফেলা জাতীয় সংসদের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি বিএনপির সাংসদদের শপথ ভঙ্গের শামিল বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এমন আচরণ বিএনপির ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। গেল বুধবার জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে 2020-21 অর্থ বছরের বাজেট নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে বাজেটের কপি ছিঁড়ে ফেলেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। এ ঘটনা জাতীয় সংসদকে অবমাননা করার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নতুন বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। মহান সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলেন, এটি মহান সংসদের প্রতি চরম অবমাননা। এটি তাদের শপথ ভঙ্গেরও শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। জাতির এ ক্রান্তিকালে তারা দায়িত্বশীল আচরণ করেননি। বাজেট ছাড়া একটি রাষ্ট্র তারা দেখতে চেয়েছিলেন। তারা দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলেন। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে আগেও যে বাজেট দেয়া হয়েছে তা বাস্তবায়ন হয়েছে, কাজেই এমন কাজ ঔদ্ধত্যের শামিল। বিএনপির যে ঔদ্ধত্য
সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে কালকে পার্লামেন্টের সামনে গিয়ে বাজেট ছিঁড়ে ফেলা। আর সেখানে যে বক্তব্য দিয়েছে, আমি বক্তব্যগুলো মনোযোগ দিয়ে পড়েছি। নিজেরাও ঠিকমতো বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে নাই এবং না করে বাজেট অধিবেশনে যে আলোচনা হয়েছে সেটি তারা ঠিকমতো খেয়াল রাখে নাই, সেই কারণেই তারা এই ধরনের ভুল বক্তব্য দিয়েছে। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে বিজিএমই এর 50 শয্যার কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা। একই সঙ্গে দিনকে দিন বাড়ছে করোনা আক্রান্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও। আবার অনেকে সুস্থ হয়ে ফিরছেন স্বাভাবিক জীবনে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে 5 জনের মৃত্যু হয়েছে। আর নতুন 62 জন সহ জেলায় মোট আক্রান্ত 3562 জন, সুস্থ 1532 জন। করোনা উপসর্গ নিয়ে নাটোরে এক ব্যক্তি মারা গেছেন। সংগ্রহ করা হয়েছে তার নমুনা। পরিবার পরিজনকে রাখা হয় হোম কোয়ারেন্টাইনে। আর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে 186 জনে পৌঁছেছে। সিলেটে 7 জন চিকিৎসক সহ নতুন করে আরো 80 জন করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজারে নতুন আরো 70 জন করোনা পজিটিভ, সুস্থ হয়েছে 215 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 3 চিকিৎসক, 5 পুলিশ সদস্য সহ 25 জন করোনা পজিটিভ। তাদের সবার বসতবাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 961 জনে। দিনাজপুরে নতুন 25 সহ মোট আক্রান্ত 638, নতুন 8 সহ এ পর্যন্ত সুস্থ 341। ঠাকুরগাঁও নতুন 2 সহ জেলায় 206 করোনা শনাক্ত, সুস্থ হয়েছে 134 জন। রাজশাহীতে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন 106 সহ মোট শনাক্ত 785 জন। বরগুনার বেতাগী উপজেলার ঘোপখালী গ্রামে করোনা উপসর্গে বৃদ্ধর মৃত্যু হয়েছে। যশোরে আক্রান্তের সংখ্যা 700 ছাড়ালো, সুস্থ হয়েছেন 192 জন। ঝিনাইদহে নতুন আরো 27 সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 236 জনে। চুয়াডাঙ্গায় নতুন 7 সহ জেলায় মোট আক্রান্ত 229, নতুন 9 সহ সুস্থ 141 জন। মাগুরায় নতুন 4 সহ মোট শনাক্ত 145 জন। বরিশালে নতুন 47 সহ মোট আক্রান্ত 1577, সুস্থ হয়েছে 379 জন। গাজীপুরে নতুন 88 জন সহ মোট আক্রান্ত 3523, সুস্থ হয়েছেন 1025 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি যৌথ উদ্যোগে হয়েছে 100 শয্যার ফিল্ড হাসপাতাল। চট্টগ্রামের পতেঙ্গায় এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে কোভিড-19 রোগীদের। সাধারণ মানুষের অর্থে নির্মিত হাসপাতালটি উদ্বোধন করেন সিএমপির কমিশনার। ইফরাজ দৌড়ে ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রামে বর্তমানে বেসরকারি হাসপাতালের সংখ্যা 90টি। এসব হাসপাতালে আইসিইউ শয্যা আছে 110টি। করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় বেসরকারি এসব হাসপাতালে বন্ধ করে দেওয়া হয় রোগী ভর্তি। ফলে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এই অবস্থায় চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন গড়ে তোলে এই হাসপাতাল। নগরীর একটি কমিউনিটি সেন্টারে 50 শয্যা দিয়ে কার্যক্রম শুরু হলেও শিগগিরই উন্নীত করা হচ্ছে 100 শয্যায়। বিভিন্ন জায়গায় ওরা সেবা বঞ্চিত হচ্ছে, তারা আমাদের এখানে এসে খুব সহজেই বিনামূল্যে সেবা নিতে পারবে। এখানে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের ব্যবস্থা আছে, যেটা এখন খুবই প্রয়োজন। সংকটকালে সাধারণ মানুষের কথা চিন্তা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কমিউনিটি সেন্টারের মালিক। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, তো এটা মনের ভিতরে তো অটোমেটিকলি কাজ করে জিনিসটা। তো সেই মারফতে আমরা সেই দায়িত্ববোধ থেকে আমরা জিনিসটা তাদেরকে আমরা দিয়েছি। এ ধরনের উদ্যোগ মানুষকে শুধু চিকিৎসা সেবাই দেবে না, মানবিক ক্ষতিও উদ্বুদ্ধ করবে, এমনটাই জানান সিএমপির কমিশনার। আমি মনে করি এটা একটি মহৎ কাজ। এই মহৎ কাজের সাথে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা জড়িত থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। হাসপাতালে মুমূর্ষ রোগীদের জন্য রাখা হয়েছে হাই ফ্লো অক্সিজেন সুবিধা, থাকছে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধাও। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
করোনা সংক্রমণ বৃদ্ধিতে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে সন্তান সম্ভবা নারীদের, আর এই ঝুঁকি হ্রাসে গর্ভবতী মায়েদের সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে করোনাকালে এই স্বাস্থ্য সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। সারা দেশে উন্নত এই স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তারা। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে, আর সেবা পেয়ে খুশি সন্তান সম্ভবা নারীরা। বর্তমানে করোনা পরিস্থিতিতে গর্ভবতী মারা বিভিন্ন জায়গায় তাদের স্বাস্থ্য সহায়তা পেতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাটাকে মাথায় রেখে আমরা ইনিশিয়াল যে চেক আপ সেটা করাচ্ছি, উচ্চ রক্তচাপ আছে কিনা, এবং তাদের প্রয়োজনীয় ঔষধপত্র আমরা বিনামূল্যে দিচ্ছি। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের থাকা খাওয়া বাবদ ২০ কোটি টাকা ব্যয়ের হিসাব পাওয়ার পর তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, চিকিৎসকদের থাকা খাওয়ার বিল মন্ত্রণালয়ে আসার পর তদন্ত হবে এবং অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার নার্সদের খোঁজ খবর নিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনে গেছেন বলেও জানান স্বাস্থ্য সচিব। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। নদ নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। গাইবান্ধার ৪ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, তবে বানভাসী মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। জেলায় অন্তত ৩০,০০০ পরিবার পানিবন্দী হয়ে আছে। অনেক পরিবার উঁচু স্থান ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। মনে করো কয়েকদিক দিয়ে পানি বাড়াইতে পারে না, সিনে খাইতে পারবে না, সিনে আমাদের মনে করো অনেক কষ্ট। সাহায্য বা কোনো কিছু এখন অনুদান এখন পর্যন্ত আমাদের এখানে কেউ আসেনি বা পায়নি। নেত্রকোনা, সোমেশ্বরী, কংস, ধনু সহ সবকটা নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি দুর্গত মানুষের। জেলার কলমাকান্দা, বারহাট্টা ও সদর উপজেলার ২০টি ইউনিয়নের প্রায় ৭,০০০ মানুষ বন্যার পানিতে ভাসছেন। সিরাজগঞ্জে যমুনা নদীতে সামান্য কমতে শুরু করেছে পানি, তবে চর ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় দেখা দিচ্ছে নানা দুর্ভোগ। টাঙ্গাইলে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন জানায়, ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ভুয়াপুর পৌরসভায় পানিবন্দী প্রায় ২৩,০০০ মানুষ। তলিয়ে গেছে ৪,৩৪০ হেক্টর ফসলি জমি। সুরমা নদীর পানি কমতে শুরু করায় সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় ১২৭টি আশ্রয় কেন্দ্রে ১,১৯৪টি পরিবার আশ্রয় নিয়েছে। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ৩,৭৬৫ হেক্টর আউশ ধানের জমি ও ১৮৮ হেক্টর বর্ষাকালীন সবজি ক্ষেত ঢলের পানিতে ডুবে আছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। যমুনা নদীর প্রবল স্রোতে সিরাজগঞ্জের সিমলা ২ নম্বর স্পার বাঁধের প্রায় ১০০ মিটার ধসে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, গতকাল রাত থেকে সদর উপজেলার ছোনগাছে ইউনিয়নের সিমলা স্পার বাঁধের প্রায় ১০০ মিটার ধসে যায়। আরও ধস অব্যাহত রয়েছে। এলাকাবাসী অভিযোগ, ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড এখনও কোনো ব্যবস্থা নেয়নি। ইতোমধ্যে পাঁচঠাকুরি এলাকায় প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানিয়েছেন, ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছে ৪ জন, আহত হয়েছে আরো ২ জন। পুলিশ জানায়, দুপুরে লালমনিরহাটের দহগ্রামে নদীতে মাছ ধরতে যান কয়েকজন। এ সময় বজ্রপাতে ২ জন মারা যায়। অপরদিকে হাতিবান্ধার কালীবাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মন্টু মিয়া ও আতিয়ার রহমান নামে ২ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, যৌতুকের জন্য তাকে অমানবিক নির্যাতন করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন স্বজনরা। আর পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কুমারখালী শহরের দুর্গাপুরের রিকু পারভেজের মেয়ে ঋষিতা পারভিন। একই উপজেলার রাকিবুল ইসলামের সাথে প্রায় 7 মাস আগে বিয়ে হয় তার। ঋষিতার পরিবারের দাবি, বিয়ের 1 মাস যেতে না যেতেই স্বামী রাকিবুল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে ঋষিতার উপর নির্যাতন শুরু করে। গত 20 জুন তাকে খুন করে আত্মহত্যা বলে প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন। আমার মেয়ে যেদিন মারা যায় তার আগের দিনকে বেলা 11টার সময় ফোন দিয়ে আমাকে বলে যে বাবা আমার উপর খুব নির্যাতন চালাচ্ছে ওরা, তুমি এসে আমাকে নিয়ে যাও। অনেকেই দেখে যে মারতে মারতে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরেই ওর বড় ভাই ফোন দিয়ে আমার বাড়িওয়ালাকে বলে যে আপনার মেয়ে গলায় দড়ি নেছে, মারা গেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের সুবিচার চাই। যৌতুকের জন্য একটা মেয়ের জীবন চলে যাবে, জীবন বলি হয়ে যাবে, আমি এর দৃষ্টান্ত শাস্তি চাই। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঋষিতার শ্বশুরবাড়ির লোকজন। তবে হত্যার অভিযোগ অস্বীকার করে ননদ চামিলি খাতুন জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার পর আত্মহত্যা করেছে ঋষিতা। না, কোনো জায়গায় ডাক্তার নেই, না, এটা মিছে কথা, এটা মিছে কথা। এখান থেকে পুলিশ রিপোর্ট লিখে গেছে। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আত্মহত্যা হয়েছে কিনা, করেছে কিনা, বা কেউ মারছে কিনা, বা আরো কোনো কিছু আছে কিনা, এটার জন্য পোস্টমর্টম রিপোর্ট আসলেই আমরা পুরো বিষয় পেয়ে যাবো। পাশাপাশি আমার তদন্ত অব্যাহত আছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 273টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 24টির, কমেছে 36টির, আর অপরিবর্তিত রয়েছে 213টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 2 পয়েন্ট কমে নেমে আসে ৩,৯৮৬ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 81 কোটি 18 লাখ টাকা। সূচক কিছুটা কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 124টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 18টির, কমেছে 27টির, আর বদলায়নি 79টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 2 কোটি 32 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।